কি করা উচিত কি করা উচিত নয় সেই সম্পর্কে মনস্তত্ত্ববিদ যারা, শিক্ষাবিদ যারা, তারা কি বলছেন না। একটা শিশুকে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে এবং ভূমিষ্ঠ হওয়ার আগ মুহূর্তেও আমাদের মায়েদের কি করা উচিত, বাবাদের কি করা উচিত। আমরা জানি যে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার শিক্ষা শুরু হয়ে যায়, কিন্তু মনস্তত্ত্ববিদ যারা আছেন, শিক্ষাবিদ যারা আছেন, তারা বলছেন যে না, ভূমিষ্ঠ হওয়ার আগে থেকে তাদের শিক্ষা শুরু হয়ে যায়। 20 থেকে 25 বছর পূর্বে শিশু জন্ম হওয়ার তার আগেই তার শিক্ষা শুরু হয়। শিশু যাতে সার্বিকভাবে উন্নত হয়, শিক্ষিত হয়ে উঠতে পারে, তা সুনিশ্চিত করার মূল দায়িত্ব সরাসরিভাবে ন্যস্ত থাকে দুজনের উপর। একজন তার বাবা মা এবং আরেকজন হচ্ছে তার শিক্ষক শিক্ষিকা। কারণ হচ্ছে মা জন্মের পর থেকে তার কাছে সবসময় কাছে থাকেন, তিনি তার খুঁটিনাটি প্রাত্যহিক জীবনে সব কিছু তিনি জানেন। শিশু শিক্ষার মান উন্নয়নে অনেকাংশেই নির্ভর করে মায়ের সচেতনতা স্তরের উপরে। শিশু যাতে কাম্য মানের শিক্ষা লাভ করতে পারে, সুনিশ্চিত করতে পারে, তা তার মায়ের কি কি করণীয়। 1 নম্বর পয়েন্ট বলছি, প্রতি মাসে অন্ততপক্ষে একবার বিদ্যালয়ে এসে শিক্ষক শিক্ষিকার সাথে সাক্ষাৎ করে তাদের ছেলে মেয়েদের পড়াশোনার অগ্রগতি এবং আচরণ সম্পর্কে খোঁজ খবর নেবেন। শিক্ষকের কাছে খোঁজ খবর নিলে আপনি আপনার সন্তানের পঠন পাঠন দক্ষতা তথা আচার ব্যবহার সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। কোথাও ঘাটতি থাকলে সময় মতো ঘাটতি পূরণ করতে পারবেন। 2 নম্বর, খেয়াল রাখবেন যাতে শিশু সঠিক সময়ে বিদ্যালয়ে আসে। অনেকে দেরি করে আসে, গেট খুলতে হয় বারবারে। কেননা সঠিক সময়ে বিদ্যালয়ে না পৌঁছালে পঠন পাঠনের কাজ শুরু হয়ে যাবে, ফলে সে পঠন পাঠন ঠিক মতো বুঝতে পারবে না ও পিছিয়ে পড়বে। তাছাড়া তার মধ্যে নিয়মবর্তিতা, শৃঙ্খলা বোধ গড়ে উঠবে না। যে ডিসিপ্লিন, স্কুলের একটা ডিসিপ্লিন, নির্দিষ্ট সময় থাকে, সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই 11টা তো 11টাই, সেই 11টার মধ্যেই যাতে বাচ্চারা স্কুলের ভিতরে প্রবেশ করে যায়, সেই চেষ্টা আমাদের করতে হবে। আবার এই সম্পর্কে আরেকটা কথা বলে রাখি, অনেক বাচ্চা দেখা যায় শিশুরা 10টার মধ্যে থেকে আসতে শুরু করে দেয়। সামনে রাস্তা পাকা রাস্তা হয়ে যাচ্ছে, গাড়ি ঘোড়া বেশি চলবে, কোনো শিশু যেন, আমাদের তো এই এলাকায় কানামারি চ্যাংমারি এই এলাকায় সব শিশুরা আছে, পাশে চা বাগান আছে, যাতে বাড়ি থেকে 10:30টার দিকে বের হয়, আধা ঘন্টার বেশি সময় লাগার কথা না। বেশিরভাগ ছাত্র টোটো মোটরসাইকেল আসে, তা 10টায় আসার কোনো দরকার নেই, ওই রাস্তায় দৌড়দৌড়ি ছুটি। কারণ আমাদের মর্নিং শিফট হয়, 10:40 আগে এই গেটটা খুলে যায়। যদি বাচ্চারা ভিতরে ঢুকে যায়, তারা হুড়াহুড়ি করবে, তাহলে মর্নিং শিফটের লেখাপড়া ব্যাঘাত ঘটবে। এই জন্য একটা বসার ঘর আছে, সেখানে তো সকালে গার্জিয়ানরা বসে। যাই হোক, নির্দিষ্ট সময়ে 11টার মধ্যে যাতে স্কুলে ঢুকে যায়, সেই চেষ্টা আপনারা করবেন। খেয়াল রাখবেন 3 নম্বর, যাতে আপনার ছেলেটি বা মেয়েটি প্রতিদিন নিয়মিত বিদ্যালয়ে আসে এবং বিশেষ কারণ ছাড়া কখনোই যেন সেই বিদ্যালয়ে অনুপস্থিত না থাকে। অনেক বাচ্চা দিনের পর দিন স্কুলে আসে না, বিনা কারণে, নিমন্ত্রণ হয়ে যাচ্ছে, সেবা হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কোনো কারণ ছাড়া। অসুস্থ ব্যাপারটা একমাত্র যদি অসুস্থ হয়, আমরা ফাইনাল পরীক্ষাকে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় প্রত্যেকটাই কতদিন ক্লাস হলো, তা আপনার ছাত্র কতদিন আসতে ওখানে যাওয়া থাকে কিনা। দ্বিতীয় পরীক্ষা থাকে, তৃতীয় পরীক্ষা, সারা বছরে কতদিন ক্লাস হলো এবং আপনার ছাত্র বা ছেলে মেয়ে কতদিন আসলো, সেটা দেওয়া থাকে। আমাদের একটা নিয়ম আছে, শতকরা 80 দিন যাতে বাচ্চা উপস্থিত থাকে।
তাহলে মোটামুটি 80% দিন যেন উপস্থিত থাকে, তাহলে মোটামুটি শিশু তার শিক্ষণ প্রক্রিয়া প্রতিটি পাঠ্য বিষয়ের মধ্যে পারস্পর্য রয়েছে। এই পারস্পর্য রক্ষা না হলে পাঠ্য বিষয়ে তথা বিদ্যালয়ের প্রতি শিশুদের মনে অনীহা যায়, ফলে তাদের মধ্যে সঠিক মানের কাম্য সামর্থ্য শিক্ষণে পিছিয়ে পড়ে। প্রতিদিন যদি বিদ্যালয়ে না আসে, মানেটা বলছে ব্যাখ্যা করে, প্রতিদিন যদি শিশু যদি বিদ্যালয়ে না আসে, আজকে যে পড়াটা হলো, যে অঙ্কটা শেখানো হলো, যে ইংরেজি শেখানো হলো, এই পাঠের মধ্যে পারস্পর্য মানে একটা তার সঙ্গে সম্পর্ক যুক্ত থাকে। আগে যোগ শেখালো, তারপরে আবার যোগ শেখালো, এভাবে পর বাংলা যেটাই শেখানো হবে ক্লাসে এর সঙ্গে একটা ওই চেয়ার আছে সম্পর্ক থাকে। আগে জন্য শিখে পরেরটা শিখবে, ওই সামনে চেয়ার আছে, ওই যে সামনে পরেরটা। এই জন্য সে পিছিয়ে পড়বে, হীনমন্যতায় ভুগবে। দেখা যাবে ওই বাচ্চাটা দিন দিন আস্তে আস্তে পিছিয়ে পড়তে থাকবে। 4 নম্বর পয়েন্ট বলছি, বিদ্যালয়ে যাওয়ার আসার আগে শিশুকে ভালো করে পেট ভরে খাওয়ানো দরকার, যাতে সে খিদের কারণে নির্দিষ্ট সময়ে বাড়ি ফিরে না আসে বা শ্রেণীতে অন্যমনস্ক না হয়ে পড়ে। কেননা খালি পেটে থাকলে শিশু পড়ার প্রতি আগ্রহ জন্মায় না। যদিও সব বাচ্চারা যাতে ভাত খেয়ে আসে। তাছাড়া মাঝে মাঝে এরূপ যদি হয় অপুষ্টি বিভিন্ন রকম রোগের দেখা যায়। হ্যাঁ, যদি এইভাবে বুঝে পড়ি, হ্যাঁ, যদি আমরা এই জিনিসটা এখন করি না, কেউ যাতে না করে পেট ভরে যাতে বাচ্চারা তাহলে অপুষ্টিতে ভুগবে এবং অসুস্থ হয়ে পড়বে। তাই সাধ্য মতো বাড়িতে শিশু যা খায় খাওয়ে বিদ্যালয়ে। শিশু প্রতিদিন বিদ্যালয় থেকে ফিরলে তাকে জিজ্ঞাসা করা দরকার ওই দিন বিদ্যালয়ে কি পড়ানো হয়েছে। লেখাপড়া না জানলেও শিশু সব থেকে মা বুঝতে পারবে শিশু কি শিখেছে কিনা, কিছু শিখেছে কিনা। বাড়ি ফিরলে শিশুকে তার বিদ্যালয়ের শেখা বিষয়ে জিজ্ঞাসা করলে শিশুর আনন্দ পায়। বাড়িতে তার লেখাপড়ার বিশেষ গুরুত্ব আছে এ কথা অনুভব করে সে খুশি হয়। তাছাড়া শিশুর নতুন জানা বিষয় অন্যকে জানাতে চায়, প্রকাশ করতে চায়, হ্যাঁ, শিখন আরো ভালো হয়। অন্তর্মুখী লাজুক ভাব ইত্যাদি। বলেন যখনই শিশু আপনার ছেলে মেয়ের মিটিং কে আছে মিটিং একটু দেখো তার চোখ মুখ দেখে আপনারা অনুভব করতে পারবেন পাচ্ছেন নিশ্চয়ই যে সে স্কুলের পড়া সঠিকভাবে দিতে পেরেছে কিনা। যদি সঠিকভাবে পড়া দিয়ে থাকে শিক্ষকরা গুড বলে, ভালো ছেলে বলে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম সম্বোধন করে হাসি খুশি, তখন বাচ্চাদের আসতে মা আমার আজকে খুব ভালো পড়া, আমাকে অঙ্ক হয়তো খুব বেড়ে দিচ্ছে, খুব আনন্দ পায়। এইভাবে তাকে জিজ্ঞাসা তার মুখ থেকে হাফাত দেবে, যদি সে কিছু বিদ্যালয়ে না পারে বা একটু টকা টকা দেয় শিক্ষক শিক্ষিকা তাইলে মনটা খারাপ। কি তোর আজকে মন খারাপ কেন, কি ব্যাপারটা কি, প্রতিদিন হাসি খুশি দেখি আজকে মনটা খারাপ করছিস, ও বলতে যাবে হয়তো চোখ দিয়ে জল করতে থাকে, বলবে কি আজকে না পড়া হয়নি, ধোকা দিচ্ছে। হ্যাঁ, ধোকা পাবো তো করেন করেন একটু বলতে হবে, দেখা নেই বা ইত্যাদি ইত্যাদি, পড়া তৈরি করে ইত্যাদি বলতে হয়। ঠিক আছে ঠিক আছে, মন খারাপ। এইভাবে বাচ্চাকে কিন্তু কখনো রাগারাগি, হ্যাঁ, বা কটু কথা খারাপ কথা কখনোই নিশ্চয়ই পড়া বাড়িতে তখন তারা কিছু হবে না। এটা আমার উপরে উপরে চলে যান দেখেন বাচ্চাটা কিন্তু হীনমন্যতায় আস্তে আস্তে পিছিয়ে যাবে। এই জন্য হ্যাঁ ওই শিশুটাকে বলতে হবে পড়াচ্ছে, হ্যাঁ, ব্যাগটা খুলে দেখবে, ব্যাগের মধ্যে যখন স্কুলে আসবে কোনে কোনে রুটিন অনুযায়ী
আপনারা বই খাতা কিভাবে ব্যাগের মধ্যে ভরে দিন, বেশি বই দেবেন না। আবার যখন স্কুল থেকে যাবে বাড়িতে ব্যাগটা খুলে দেখবেন সঠিকভাবে বইগুলো নিয়ে আসছে, 5টা বই 2টা খাতা কলম ইত্যাদি। অনেক বই পাশাপাশি বসে তো, একজনের বই বা খাতা আরেকজন পাশাপাশি বেঞ্চের ব্যাগের মধ্যে ঢুকে যায়। অনেক গার্জিয়ান আমার বাচ্চার না বই হারায় গেছে, খাতা হারায় গেছে। এই বইগুলো যে এমন বই, এই বই হারায় গেলে বা হ্যাঁ আমাদের যে খাতা দেওয়া আছে 6টা খাতা, 2টা খাতা, 6টা খাতা, নাম খাতার মধ্যে ছাত্রের নাম, রোল নম্বর, বিভাগ সব লিখে দিবেন এবং পেজ নাম্বার লিখে দিবেন। 1 থেকে 100 পেজ আছে, ওই 1 নাম্বার থেকে 100 পেজ ওয়েবের নাম্বার লিখবেন বাংলায়। একটা পুস্তক যদি মাঝখানে ছিঁড়ে ফেলে, এই 10 নম্বর পৃষ্ঠাটা কোথায় হবে, পৃষ্ঠাটা সময় ছিঁড়ে নষ্ট করে দেবে। হ্যাঁ যদি চাকরি পেটি করে দিতে পারে ওই ঘরের মধ্যে ফেলে দিন। যদি পেজ নাম্বার দেওয়া থাকে খাতা, মা বাবা কি খাতা যখন উঠাবে, আমি যে কথা বলছি যে প্র্যাকটিক্যাল, যার খাতা ভালো থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, বই ভালো থাকবে, কোনো আকিবাকি থাকবে না, চিনবে না, সে শিক্ষায় আগে যাবেই যাবে, একটা 100%। বছরের শেষে দেখা যায় আমরা যখন প্রোগ্রাম হয়, হ্যাঁ তখন আমাদের বই, আমার বই বিশেষ করে এত চকচক থাকতো, অনেক ছাত্রই থাকতো, হাত দামে বইগুলো আমার পাশে গরিব মানুষ কিনে নিত, এমনও দেখা গেছে। আমি বাচ্চা, আমি যখন ওয়ানে পড়ি, আমার মনে আছে, আমি তো ওই 8-10 বছরে ওয়ানে পড়ছিলাম, হ্যাঁ ওই বাঙালি মানি মানুষ, তখন হ্যাঁ ওই বইগুলো এত দাম ছিল, ওই রাখতাম পাশে, আবার গরিব মানুষ কিনতে পারে না তাকে দিই। এই বইগুলো যদি সুন্দরভাবে থাকে এবং সারা বছরের খাতা যদি থাকে, বছরের শেষে সে কি লিখলো, ক্লাসে কি হলো না হলো, সারা বছরের পরীক্ষার আগে পৃষ্ঠাগুলো কিন্তু উঠায়, খাতার পৃষ্ঠাগুলো ক্লাসে কি হলো, কোথায় ভুল ছিল, কোথায় সুন্দর করলো শিক্ষকরা, এগুলো যদি দেখা যায় তাহলে বাচ্চা অনেক কাজে হবে। আমরা যেসব করি খাতা শেষ হয়ে যাচ্ছে, কোথায় খাতাগুলো, খাতার যত্ন কিন্তু আপনারা নেবেন। আর শিশু শ্রেণী যারা আছে, শিশু শ্রেণী প্রাক প্রাথমিক যেটা পিটি বলি আমরা, তাদের যে লেখার বই দেওয়া আছে, ক্লাস 1 যে লেখার বই দেওয়া আছে, ওই লেখার বইগুলো কিন্তু স্কুলে বাড়িতে লিখবে না। অনেক বাবা মা বা প্রাইভেট টিউটর যারা আছে তারা লিখে শেষ করে দেয়। ওটা হচ্ছে স্কুলে লেখার জন্য, স্কুলে একটা লেখার পিরিয়ড থাকে, রুটিনে দেখবেন লেখার পিরিয়ড আছে, সেই লেখার পিরিয়ডে স্কুলে লেখানো হবে ক্লাসে। অনেক গার্জিয়ান কি করে বা প্রাইভেট টিউটররা লিখে এক মাসেই বই রকম শেষ, তা না, ওটা রুল পেন্সিল এবং রবার দিয়ে ওই বইটা সেই শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা যেভাবে বলেন সেইভাবে, যদি বলে না এই একটা তোমরা কাউকে বাড়িতে লিখে আনবে, তো বাড়িতে লিখে আনবে, বা ক্লাসে যদি দেখায় তো ক্লাসে লিখবে। হ্যাঁ ওই সময় তো ক্লাসে লেখা সম্ভব হলো না, কোনো কারণবশত সময় নেই, তখন আমি বলবে না এই তোমার এই এক পৃষ্ঠা বাড়িতে লিখে আনবে, এরকম হয়ে যাই হোক। ওই খাতা, ওই বই লেখা খাতা কিন্তু বাড়িতে ব্যবহার করবেন না, যত সময় রাখবেন এবং মার্ক দেওয়া হয়। ইংরাজি এবং বাংলা খাতাতে আছে 5% নাম্বার, সুন্দর হস্তাক্ষর যাতে হবে, খাতাটাতে সুন্দর ভালো থাকবে, আঁকিবুকি থাকবে না এবং লেখাটা ভালো থাকবে, হবে নিয়মিত হয়ে লিখবে, প্রতিদিন ওই লেখা, তাই ওটা 5% নাম্বার। চূড়ান্ত পর্ব যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় প্রাপ্ত যে মোট নাম্বার মনে করেন 90 পাইলে তাহলে 5 নম্বর যোগ হবে, ইংরাজি এবং বাংলায় 95 হয়ে যাবে, ঠিক আছে। বাংলা এবং ইংরেজি ক্ষেত্রে এটা করা হবে। লেখা ভালো জন্য, লেখা যদি ভালো না হয় তাহলে এই ছোটবেলা থেকে হাতের লেখা সুন্দর করতে হবে। আমরা তো সবাই লিখতে পারি, লিখি অনেক কিছু, কিন্তু ওই শেপটা, আকারটা, যে লাইনটা আছে লাইনটা ভর্তি করে, আপনারা সবাই শিক্ষিত, আপনারা জানেন যদিও, ওই যেভাবে লাইন দেওয়া আছে লাইনটা ভর্তি করে সেভাবে
লেখা ছোট মানে অভ্যাস করতে হবে। অটা হলো বড়, আটা হলো ছোট, হ্যাঁ তাহলে এবং সমানভাবে লিখতে হবে, সেটা আপনারা চেষ্টা করবেন। সময় মতো বাড়ি ফিরে এবং নিয়মিত করতে বসে সন্ধ্যায় সময় মতো বাড়ি ফিরে শিশু বাড়ির প্রতি, তাহলে বাড়ির প্রতি মমত্ব করছে না। সন্ধ্যার পরে যখন অনেক বাচ্চারা খেলাধুলা করে, খেলাধুলা নিশ্চিত করবে, বন্ধু বান্ধবের মাঠে খেলাধুলা করবে, সন্ধ্যা হওয়ার সাথে সাথে যাতে বাড়িতে ফিরে আসে। অনেক সময় দেরি করে আসে, কে কোথায়, বাচ্চা কোথায় গেল, আমরা কোথায় আক্রমণ হচ্ছে, কোথায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় করতেছে, যাতে সন্ধ্যা হওয়ার পরে যেটা আমার নিশ্চয়ই খেলবে, খেলাধুলা করার পরে বাচ্চাকে খেলতে দিতে হয়। তাহলে না খেললে বন্ধু বান্ধব মাঠের পাশে যে মাঠ আছে, সার্বিকভাবে একটা শিশুকে উন্নতি করতে গেলে হ্যাঁ চারিদিকে খেয়াল রাখতে হবে, খেলাধুলারও প্রয়োজন আছে, যাতে মানুষ, যাতে এই শিশুরা যাতে ঘর কোনো না হয়। এই জন্য বিকালবেলা পাশে যে মাঠ আছে, পাশাপাশি বাড়ির যে ছেলে মেয়েরা আছে সেখানে খেলে, আপনার বাচ্চাও খেলবে, শিশুরাও খেলবে, তাই কি হবে ওদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে আর শারীরিক বিকাশও ঘটবে। স্যার একটা মিটিংয়ে আছে, একটু দেরি হবে। হ্যাঁ সাহস বাড়বে, দেখবেন স্কুলের মাথায় কান্নাকাটি করে, আমরা খেলতে গেলে ঘরের মধ্যে মুখ করে তুলে রাখি, হ্যাঁ এইসব ব্যাপারটা আস্তে আস্তে যখন ভেবে তারপরে টিফিন খেয়ে তারপরে বাচ্চাদের প্রতিদিন নিয়মিতভাবে পড়তে বসে, এটা বিশেষ করে মায়েদের বাবার তো বাইরে থাকে বিভিন্ন কাজে, কোথায় কাজে আসতে অনেক দেরি হয়, কাজে ওই রুমগুলো খুলতে হবে, ব্লেজ বের করতে হবে, তাদের উপরে বিশেষ করে নির্ভর করে সংসার। কাজে মায়েরা সবসময় একটা শিশুর পাশে সবসময় একটা ভূমিষ্ঠ হওয়ার পর থেকে তার কাছে কাছে থাকে। সন্ধ্যার সময় যখন আসতো হাত পা ধুয়ে কিছু টিফিন খাওয়ার পরে বই নিয়ে পড়তে বসুন, তাকে বিদ্যালয়ে কি পড়া আছে না আছে সেই সব বইগুলো দেখে লেখা কি আছে, হোমওয়ার্ক কি আছে সেগুলো তাকে লিখে কিন্তু আপনাকে দিবেন না, ছাত্রই সাহায্য কি লেখা আছে, হোমওয়ার্ক কি আছে, অঙ্ক কি আছে, বাংলা কি আছে, সব খাতা দিলে খাতা দিয়ে দেওয়া থাকে, বেশ দিয়ে দেওয়া থাকে, সেগুলো দেখে আপনারা সাহায্য করবেন যাতে লিখতে পারে। কোনো বকাবাদ্য, কোনো মারধর, কোনো রকম কিছু না, ভালোবাসার মধ্যে আদর করে শিশুটাকে হ্যাঁ সাহায্য করবেন। সবসময় নজর রাখবেন যাতে শিশু শিক্ষার উপযোগী পরিবেশ পায়। আপনার পয়েন্ট খুব ভাইটাল পয়েন্ট। আমরা এই সংসারে নিয়মকে পাল্টা করে আমাদের মাঝে মাঝে বিভিন্ন রকম সমস্যা সৃষ্টি হয় বাবা মার মধ্যে। সংসারের টানাটানি অনটন বিভিন্ন রকম থাকবেই, তার যত আয় তার তত অভাব। হ্যাঁ, যে হাজিরা মজুরি করে তারও অভাব, যে 1000 টাকা ইনকাম করে, যে 1,00,000 টাকা 20 টাকা ইনকাম করে তারও অভাব। নাই এটা নাই ওটা নাই, এই অভাব। কিছু থেকে অভাব ঘটলেই স্বামী স্ত্রী ঝগড়া লেগে গেল। ছেলের পাশে আছে কিনা আমরা লক্ষ্য করি, আমার মেয়েটা আমার ছেলেটা পাশে আছে কি আছে নাই আমরা কিছুই লক্ষ্য করি। একটা শিশুকে সার্বিকভাবে যদি উন্নতি করতে যায়, কিন্তু লেখাপড়া হওয়ার অবস্থা নিলে যে এ পাশ করে বাচ্চার সমাজ ব্যবস্থা কি হচ্ছে কি দেখছেন আপনারা? আমি কি আছে বাচ্চারা লেখাপড়া থেকে কি হচ্ছে? ইউনিভার্সিটি ডিগ্রি নিয়েছে, সমাজে তারা কাউকে বাবা মাকেই মান্য করে, সমাজের যারা মান্য ব্যক্তিরা আছে তাদের কি মান্য করে? তাদের কোনো কেউ আজকে দেখা যাচ্ছে রাস্তাঘাটে আমরা দেখি। আমরা যখন ছাত্র ছিলাম পড়তাম হাই স্কুলে, এই আন্দামান হাই স্কুল থেকে আমরা পড়াশোনা করছি। হেডমাস্টার কোনো মাস্টার আছে এখন করে কি? এখন কিন্তু এত সম্মান আমরা দিতাম, নমস্কার করতাম। এখন শ্রদ্ধা ভক্তি এসব নাই, শ্রদ্ধা ভক্তি চাষ নাই। এখন চাষ করে খেতে আমরা চাষ করি না, ধান রোপণ করি, আলু গম চাষ করতে হবে, কিন্তু শ্রদ্ধা ভক্তি
এটা যদি চাষ না হয় তাহলে কিন্তু শিশু কোনোদিনও উন্নতি সঠিকভাবে হবে না। ওই যে বললাম নুন থেকে অভাব বোধটা আমাদের এত বেশি, সামান্য একটু অভাব হলে আমরা স্বামী স্ত্রী শুরু করে দিলাম দক্ষযজ্ঞ তুলা আমাকে মাছ খাটা শুরু হয়ে যায়। আমার পাশে ছেলেটা আছে না মেয়েটা আছে আমরা লক্ষ্য করি না, করি? হ্যাঁ করি না। আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে কি হবে, ওই শিশুটা যদি দেখে যে বাবা মা ঝগড়া করছে, আমাদের বলে ভালো হও ভালো করে পড়াশোনা কর, কিন্তু বাবা মা দেখেছি ঝগড়া করবি না, বন্ধু বান্ধব এসেছিল ভালো কর, কিন্তু বাবা মা তো ঝগড়া করছে। লুনান্তে পান্তা পাড়া অভাব অভিযোগ থাকতে পারে, আড়ালে আড়ালে ছেলে মেয়ের আড়ালে আড়ালে গিয়ে সেসব আলোচনা করতে হবে। আজকে না এটা আমার নাই, আনতে হবে। হ্যাঁ এই যে ছেলে মেয়েরা যাতে কানে না পৌঁছায় ঝগড়া ঝাঁটি, তাই কি হবে, বাবা মা ঠিক তাদেরকে শ্রদ্ধা ভক্তিগুলা আস্তে আস্তে, আর ওরা বড় হয়ে থাকবে তখন দেখুন আপনাকে মান্যতা দিবে না, শ্রদ্ধা ভক্তি ঠিক করবে আস্তে আস্তে। এগুলো খেয়াল রাখতে হবে। বাড়ির পরিবেশ, বাড়ির পরিবেশ হ্যাঁ সব সময় যাতে ভালো থাকে, ওই শিশুটা যাতে লেখাপড়ার পরিবেশটা সঠিকভাবে পায়। ওকে মতো আমার ঘরে তাই সুন্দর পরিবেশ থাকে, তাহলে আনন্দময় পরিবেশ থাকে, সুশৃঙ্খল ভাবে যাতে বাচ্চাটা ভালো হয়ে উঠতে পারে সেই চেষ্টা আমাদের রাখতে হবে। একটা বাড়ি বলছি, বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিখুক না, বাড়ির শিক্ষা শিক্ষিত না হলে শিষ্ট হওয়া হয় না। লেখাপড়া শিখলো এবার কি হবে, চাকরি শিক্ষা দিয়ে লাভ হবে, চাকরি বাজারে দেখতে হবে কত চাকরি সরকার, হ্যাঁ কত চাকরি বেকার চাকরি ছেড়ে গেছে। হ্যাঁ যাতে ওই শিশুটা আরো অন্য আরো যে কর্ম আছে, আরো যে সামাজিক কর্ম হ্যাঁ আছে, তাতে সে যাতে রুজি জোগাড় করতে পারে। এই জন্য বিদ্যালয়ে অনেক কিছু শিখে, কিন্তু বাড়ির শিক্ষা যদি সুস্থ না হয় তাহলে কিন্তু কখনো ওই ছেলে কিন্তু মানুষ হতে পারবে না। কিন্তু বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই শিক্ষা বাড়ির শিক্ষা সুস্থ না হলে শিষ্ট স্বভাব হয় না। পিতামাতার কথা বলা আচার আচরণ যেমন যতখানি সুন্দর মার্জিত এবং নিষ্ঠা নন্দিত হবে, শিশু পড়া বলা আচার আচরণ ইত্যাদি তেমনি শোভন ও সুচারুরূপে হবে। যে কোনো ব্যাপারে ছেলে মেয়ের উপদেশ দিলে নিজে আচরণ করে দেখাতে হয়। যে জিনিস আমি নিজে পালন করি না সে সম্বন্ধে ছেলে মেয়েকে বা যে ছাত্রছাত্রীকে একদম সঠিক কথা। মনস্তত্ত্ব বিজ্ঞান করছে, নিজে উদাহরণ হও, একদম তো হও নিজে। আমরা উদাহরণ হতে চাই না, বাবা মা এটা করছে বলে এটা করা এটা ঠিক কিনা। ছেলে মেয়েকে আমরা অনেক উপদেশ দিই, উপদেশ দেওয়ার থেকে উদাহরণ হওয়া ভালো। আগে নিজেকে তুলে দেখাতে হবে, বাবা মাকে বাচ্চার সঙ্গে বুঝতে হবে। হ্যাঁ আমরা বলি বাবাকে প্রণাম করো, আমি এমনি কোনো প্রণাম করি, বাবাকে প্রণাম করো, মাকে প্রণাম করো। আমরা বলি এই দাদু আসতে প্রণাম করো, ঠাকুর আসতে প্রণাম করো, আমি এই প্রণাম করি। আমার চলন ঠিক নাই, আমার আচরণ ঠিক নাই, 19 থেকে 20 হয়ে ঝগড়া করে না। বন্ধু বান্ধব সমাজের মানব ব্যক্তি যারা আছে তাদের সঙ্গে ঝগড়া শুরু করেছে, তাই বাচ্চাকে বরং ঝগড়া করেছিল, তারপরে ঝগড়া করবে, মারামারি করবে। তাই নিজেকে সচেতন হবে, নিজে যদি আমরা সচেতন না হই তাহলে ওই ছেলে মেয়ে কখনই আমরা শিখাতে পারবো। যে জিনিস আমি নিজে পালন করি না, মিথ্যা কথা বলা, আমরা কখনো মিথ্যা কথা বলবো না, সত্যি সত্যি কথা বলবো, ছাত্রদের শিখাই গেছে তাই না, সদা সত্য কথা বলবো। আমার নিজেরই একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আমি অন্তর্দিকে বলছি সার্বিকভাবে একটা শিশু যদি উন্নতি করতে হয় শুধু অবাকত সাক্ষরতা অর্জন হবে, সাক্ষরতা অর্জন, কিন্তু সঠিক শিক্ষা দিতে হবে। দেখেন সমাজে আজকে বিশৃঙ্খলা,
কেউ আগে মানছে না, সংসারে অশান্তি। আমি বললাম বাচ্চাকে মিথ্যা কথা বলবে না, সবাইকে শিক্ষকরা বলবে না ভাই, কিন্তু নিজে একদম হয়তো আমাদের আসলো দুবার তিনবার ধরে গেছে, খুব অভাব দিতে পারছি। ছেলেকে বলো কি বা মেয়েকে বলাই জানি বলে বাবা না বাড়িতে, বাবা বাড়িতে নাই, মেয়েটাকে বললাম বাবা কিন্তু বাড়িতে আছে, আমি বাড়িতে আছি। আর ছেলেকে বলো তুমি বলছে টাকাই তো আলাদা বলছে আজকে বাবা বাড়িতে নাই, তাই কি হলো মিথ্যা কথা না। আমি বাচ্চাকে বললাম, বাচ্চা মনে মনে ভাবলো আমাকে যা বলে বাবা মা যা বলে বাবা তো সেটা মানে মেনে চলে না, বাবাই তো মিথ্যা কথা বললো, বাবা তো বাড়িতে সবাই আছে। তাহলে নিজে আচরণ যদি আবার না করি তাহলে ওই ছেলে আস্তে 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 বড় হবে। মনসংস্কৃতিতে এইসব খুঁটিনাটি ব্যাপার, আমরা এটা ছোটখাটো ব্যাপার, একদম ছোট আমরা কিছু মনে করি না। এই ছোট ছোট ব্যাপার থেকে আস্তে আস্তে বাচ্চা রাখবে তো দিকে বাবা মাকে সরো বের হচ্ছে, সরো বের হচ্ছে, সরো আমি বের হচ্ছি, সরো ব্যবসাটা হলো বা আমরা কাজের সঙ্গে যুক্ত হয়ে গেল, বের হচ্ছি আমি। বাবা মা তখন বিয়ে করে সংসার হতো, তখন বলে না বউ এসে বলে এত কাজ আমি আর করতে পারবো, বাবাকে তুমি হোমে রেখে দাও। হোম জানেন তো ওই শহর অঞ্চলে আমরা জানেন, শহর অঞ্চলে দেখা যায় হোম বৃদ্ধ বৃদ্ধা এত তাদের সেবা যত্ন আমরা করতে পারবো না, তারা তবে না হোমে দিয়ে তার কথা তো কিছু আছে কন্ট্যাক্ট করে মাসে কত হাজার টাকা লাগে, আমার বাবা মা থাকবে আপনার হোমে কত টাকা আছে আমরা কি হোমে দিয়ে আসে, যাতে হোমে যেতে না হয় শুধু চাকরি বাকরির জন্য আমরা করি না, করা উচিত। একটা শিশু সার্বিকভাবে যাতে সমস্ত দিক থেকে আচার আচরণ শিক্ষা শিক্ষা সব দিক থেকে তার যাতে সঠিক হয়, তার জন্য বোধহয় শিক্ষা। তার আগে আমাদের বৃদ্ধ বয়সে হোমে আর দিতে হবে, যদি আমরা সঠিকভাবে তাকে শিখাই, আমাদের বাড়ির পরিবেশ যদি সঠিক হয়, এইগুলা আপনারা লক্ষ্য করবেন। আরো অনেক মনস্তত্ত্ববিদরা অনেক কিছু বলে যে ভূমিষ্ঠ হওয়ার পর একটা শিশুকে মা যা যেভাবে পরিচালিত করবে মার কাছে শিখবে, শিখতে শিখতে আস্তে 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 বড় হবে, আস্তে আস্তে তার প্রথম বিদ্যালয় প্রথম শিক্ষালয় হচ্ছে তার মাতৃকুল মায়ের কুল বাড়ি, বাড়িটাই হচ্ছে তার ইউনিভার্সিটি বলা যায়, প্রাইমারি স্কুল বলে হাই স্কুল বলে ইউনিভার্সিটি বলে, প্রথমটাই হচ্ছে কিছু জন্মবাদ থেকে যতদিন পর্যন্ত বিদ্যালয়ে না যায় প্রথম বিদ্যালয় হচ্ছে তার, প্রথম ইউনিভার্সিটি হচ্ছে তার ওই বাড়ি, সেখান থেকে শিখে আসে। স্কুলে কত সময় থাকে মানে ঠিক 8টার সময় আসলো 10:40 মিনিটে চলে, আবার দুপুরে আসলে 11টার সময় 3:30টায় বাড়ি চলে 5 ঘন্টা যায়, 24 ঘন্টার মধ্যে বেশিরভাগ 3 ভাগ সময় বাড়িতে। তাই আমাদের বাবা মাদের আচার আচরণ যদি সঠিক না হয় তাহলে বাচ্চাটা কি শিখবে, কিভাবে সার্বিকভাবে শিক্ষায় উন্নত হবে, তুমি শিক্ষায় গর্ব করে করতে পারবে না, যাতে সব দিক থেকে আচার আচরণ একটা সঠিক পূর্ণ মানুষ, আমরা শুধু নামে মানুষ, মান নাই হবে, কাকে কি বলতে হয় পুলিশের বিষয়ে ধরে রাখা যায়, বন্ধু বান্ধব এমনও দেখা যায় অনেক বিদ্যালয় আছে শিক্ষক শিক্ষিকার মধ্যে গণ্ডগোল মারামারি শুরু হয়ে হাঁটাহাঁটি ব্যাপার থেকে বিদ্যালয়ে দেখা যায় শিক্ষকরা যদি আর তারা যেমন নাম বলে আমরা বাবা মারা যদি সঠিক আচার না করি না শিখাই তাই কি শিখবে এই জন্য একটা শিক্ষকের ছাত্রকে উন্নতি করে বাবা মা যেমন দায়িত্ব, বাড়িতে যারা আছে ঠাকুরদা ঠাকুমা শিক্ষক শিক্ষিকা স্কুলে তাদের আচার আচরণ সঠিক না হয়, হ্যাঁ তাহলে একটা শিশুকে শারীরিকভাবে উন্নতি করা যাবে। যাই হোক এই যে একটা শিশুকে শারীরিকভাবে উন্নতি করতে গিয়ে আরো কত কিছু আলোচনা আছে, এইসব কিন্তু মারধর করা, হ্যাঁ ভালোবাসার মাধ্যমে বাচ্চাকে বকা না দেওয়া, আদর যত্ন করা, এইভাবে যতটা বাচ্চাকে
বাচ্চাটা যেভাবে ডিসিপ্লিনের মধ্য দিয়ে শৃঙ্খলার মধ্য দিয়ে আমরা আস্তে বড় হবে এবং বিদ্যালয়ে আসার পরেও স্কুলের যে নিয়ম কানুন আছে সেই সব নিয়ম কানুনগুলোও আমাদের কিন্তু মেনে নিতে হবে। এই বিদ্যালয়ে আসার পরে নির্দিষ্ট সময় স্কুলে ঢুকবেন। এখন সরকার আমরা 7,000 টাকা ডাস্টবিন আছে, ডাস্টবিন 7,000 টাকা কোথায় আমাদের দিয়ে সব এই সভাপতি আলু মহাশয় আছেন এই ডাস্টবিনের ব্যবহার আমরা এত বলি, শিক্ষক শিক্ষিকারা বলেন, কিন্তু বাচ্চারা খেলো ফেলে কলা খেলো এই চিন্তা কমলা ঠিক আছে ছোট আরে এত বালতি আছে এত ডাস্টবিন আছে সেখানে ফেলতে হবে। এটা আমরা বয়স হতে বাচ্চা ক্লাস ঘরের মধ্যে খাতা পিস্তা ছিঁড়ে ফেলে দিল। এটা আমাদের এটা শিখবে কোথায়? এটা শিখবে বাড়িতে। বাড়িতেও এরকম একটা বাড়ি শিখবে পাওয়া যায় না বাড়ি 50 টাকা এরকম প্লাস্টিকের বাড়ি পাওয়া যায় বাড়ি নেই হ্যাঁ। তারপরে যেখানে তাহলে মার কাটেও পুরা হবে মা তো এখানে যে ফেলে ঢালু বা কলা খেলো স্লিপ করে মাই করে ঠিক না পরে মনে করে কলা খেলো পরে ডাস্টবিনের নিচে টাকা দিচ্ছি তাহলে মা অনেক কথা খাইয়া পড়ে গিয়ে হাতটা হলো তার টাকা পয়সা করতে হ্যাঁ তাকে নার্সিং হোমে করে দিতে হবে। এই জন্য এই শিক্ষাটা বাড়ি থেকে করতে হবে। বাড়ি থেকে না শিখে কোনোদিনও সম্ভব হবে না। এটা বাড়িতে একটা বাড়তি সবাই দিবেন কিছু খাবে। আমরা ট্রেনে যাই বাসে যাই কিছু খাই টিফিন খাই জানলা দিয়ে ফেলে দিই জানলা দিয়ে ফেলে দিই কেন বলবো কখন জানি রাস্তাটা যায় রাস্তা দিয়ে বাসে রাস্তা দিয়ে যাবে তারও তো পড়ে যেতে পারে তাদের তো বিঘ্ন ঘটতে পারে কেন ফেলবো বাবা ফেলে মাও ফেলে বাচ্চা ট্রেনে থেকে ফেলে দিই আমরা স্টেশনে আরে প্লাস্টিক তো আছে প্লাস্টিক ভরে রাখি যখন নামবো স্টেশন আছে স্টেশনে গাড়ি বাসে ট্রেনে যখন যাবে তখন ট্রেনে স্টেশনে অনেক গাড়ি হ্যাঁ দোকানেও থাকে হ্যাঁ সেই জায়গায় ফেলতে হবে। এই যে ব্যবহার এটা কিন্তু আপনারা বাড়িতে কি করবেন বাড়িতে সার্বিক শিক্ষায় না হয় তাই কিন্তু বাচ্চার কোনোদিনও তার জায়গায় পশুর বাচ্চা এই বছর সরকার থেকে নিয়োগ করে দিছে। আমি পেপার পড়ে খুব আনন্দ লাগলাম। ছাত্রদের এত বলি বাবা মাদের বলি কেউ শোনে না এটা কিনে সরকার থেকে বলছে কোনো তার জন্য আমরা এই যে ডায়েরি দেওয়া হলে এখানে লেখা থাকে কোনো প্লাস্টিক জাতীয় খাবার প্লাস্টিকে মোড়ানো চকলেট বা অন্য বিস্কুট যা কোনো খাবার বাচ্চার ব্যাগে থাকবে না আমাদের দেশের লোক যদি থাকে বের করে আমরা অফিসে জমা নিয়ে নেব। বাড়ির শুকনা খাবার বোতলের মধ্যে জল প্রত্যেকদিন শুকনা খাবার ছুটি দিতে পারেন সাদা রুটি আলু ভাজা আরো ফল ইত্যাদি ইত্যাদি টিফিন বক্সের মধ্যে ভরে দিবেন। কোন প্লাস্টিক ওই দোকান থেকে নিয়ে আসো আমি দেখি আশ্চর্য হয়ে গেল বাড়ি থেকে ভাতকে আসছে কি আসে না খাইতে খাইতে ঢুকছে খাইতে খাইতে বাচ্চারা চকলেট খায় হাবি দাবি ঘড়ি হাতে ঘড়ি একটা ঘড়ি করে এরকম বিশাল টাকা লম্বা লম্বা লেজের মতো খাইতে খাইতে ঢুকছে আবার ফেলে দেবে। আপনারা বাচ্চার হাতে কোনো পয়সা করে নেবেন না। আমি শুনে আশ্চর্য হয়ে যাই অনেক বাচ্চারা 50 টাকাও টিফিন খেয়ে যায় এরকম অনেক বাচ্চা করে আছে 50 টাকা পয়সার অভাব নেই পয়সার কোনো অভাব হ্যাঁ পয়সার অভাব নেই এখন না খেয়ে কম হয় 2-3 হাজার কোনো রকম রাস্তা হয়ে গেছে। আগের দিনে হাট খোলায় আমরা যখন ছবি আসছি হাট খোলায় গিয়ে পাওয়া না বহু লোক মারা গিয়ে চাপা দেওয়া না অনেক হ্যাঁ তো টাকা পয়সার অভাব নাই তারপরে এখন সরকার
খোলা বিস্কুট দিতে পারে, চকলেট দিতে পারে, টিফিন বক্সের মধ্যে ভরে দিতে পারে। তাহলে আমি ওখান থেকে খুলে নিয়ে নিই, খুলে অফিসে জমা রাখবো, নাম দিতে হবে, আমাকে থাকতে হবে, আমার লোক রাখতে হবে, আমি বাড়িতে থাকলে লোক থাকবে, নাম দেখে 10 সময় ভর্তি দিন। আপনারা কখনোই দিবেন না। এটা এই 1 ফেব্রুয়ারি আর 31 তারিখ, কালকে থেকে স্কুল হবে। কালকে থেকে যেভাবে স্কুল হয় সেইভাবে সকাল 8টায়, 8টা তো 8টায়, এখন তো ঠান্ডার জন্য একটু শিথিলতা আছে, হ্যাঁ, সকাল 8টা, আর দুপুর 11টা থেকে পৌনে 3টা পর্যন্ত এই নির্দিষ্ট সময় 2টা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল থাকে। তো এই টিফিনের ব্যাপারটা আপনাদের রাখতে হবে। আর আমাদের ছাত্রছাত্রী যারা এখনো সেশন চার্জ দেয়নি এবং আছে পরীক্ষা দিতে 500